আহা কি আনন্দ। আরে ও গোপাল দাদা, গোপাল দাদা, এই সকাল সকাল কে আবার পিছু ডাকলো? আরে আমি আমি। আমি তো আমি নামে কাউকে চিনি না। আর তুমি একটু পেছন ফিরে তাকাও তো। আমি তো সামনে যাচ্ছি, পেছনে তাকাবো কেন? ঠিক আছে, তাহলে আমি তোমার সামনে আসছি। আরে দৌড়াচ্ছ কেন? আরে দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও, নইলে কিন্তু আমি মহারাজের কাছে যাব। হ্যাঁ, ও ভোলা তুমি? আরে আগে বলবে তো, আমি করছিলে কেন? একদম কথা ঘোরাবে না গোপাল দাদা। এবার বলো কি বলছি। দেখো, আমি তোমাকে আগের বছর 50 মোহর ধার দিয়েছিলাম। এ কি, তোমার তো মিষ্টির দোকান, ধার দিলে তো লোকে ছুরি কাঁচি ধার দেয়, আর তুমি মোহরে ধার দেওয়ার ব্যবসা শুরু করেছো কবে থেকে বলো দেখি? আবার কথা ঘোরানো শুরু করেছো। আমি এবার কিন্তু সত্যি মহারাজের কাছে যাব। আরে মজা করছি তো। আরে বারবার আমাদের মধ্যে মহারাজকে টেনে আনার কি দরকার বলো তো? সে না হয় টানলাম, তবে তুমি ওই আমার 50 মোহর সুদ সহ কবে ফেরত দেবে বলো তো? আর কিন্তু তোমার হাতে ওই 1 সপ্তাহ সময় আছে। হ্যাঁ, 1 সপ্তাহ মানে কতদিন ভাই? 7 দিন, 7 দিন। 7 দিন? আচ্ছা 7 দিন মানে কত ঘন্টা? 24 গুণ 7, মোট ওই 168 ঘন্টা। ও, অনেক সময় আছে। দেখো গোপাল দাদা, তোমার সাথে কিন্তু আমার ওই কাগজে কলমে লিখিত পড়িত আছে। হ্যাঁ, যদি ওই সময়ের মধ্যে তুমি আমার কাছ থেকে নেওয়া ওই অর্থ আমাকে ফেরত না দিতে পারো, তাহলে কিন্তু তোমার ওই বাড়ি ঘর সব আমার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। এখন রাজসভায় যাই, 168 ঘন্টা পেরিয়ে গেলে চলে এসো, কেমন? বেশ, কথাটা মনে থাকে যেন। হ্যাঁ, তখন আর কিন্তু কোনো চালাকি করতে যাবে না, আমি সোজা মহারাজকে বলে দেব। ঠিক আছে ঠিক আছে। দেখুন মহারাজ, নিজের চোখেই দেখুন, সবাই হাজির, শুধু গোপাল ধা। সত্যি গোপাল ইদানিং আবার দেরি করে আসা শুরু করেছে। ওকে আচ্ছা করে ধোলাই দিন, তাহলেই চলে আসবে। কাজের কাজ তো কিছু করে না, শুধু বসে থাকে, তাতেও এই। যা বলেছেন মন্ত্রী মশাই। আমার মতে গোপালকে রাজসভাতেই বেঁধে রাখুন, তাহলে আর বাড়িতে যেতেও হবে না, আর দেরি করে আসবেও না। রোজ রোজ গোপাল করে রাজসভায় আসতে দেরি, তাই এবার তার পায়ে পড়াতে হবে বেড়ি। এই তো মহারাজ চলে এসেছি। আর বলবেন না, রাস্তায় ভোলা ময়রা চেপে ধরছিল। থাক, আর অজুহাত দিতে হবে না। নেহাত ভাগ্যের জোরে এই রাজসভার চাকরিটা পেয়েছিল। মহারাজ ভালো মানুষ, তাই তোমাকে পুষছেন। আচ্ছা আপনি কি বলতে চাইছেন কি? আমি বলতে চাইছি যে মহারাজ যদি তাড়িয়ে দেন, তাহলে তোমার কি কিছু করে খাওয়ার যোগ্যতা আছে গোপাল? আপনার নিজের যোগ্যতা আছে? আছে বলেই মুখ ফুলিয়ে বলছি। হ্যাঁ, মন্ত্রী এটা একটা ভালো প্রসঙ্গ তুলেছে। আমার রাজসভার সকল সভাসদদের বলছি, যদি কোনো কারণে তোমাদের চাকরি চলে যায়, তাহলে তোমরা কি করবে একবার ভেবে দেখেছো? না মহারাজ, ভাবনাটা আমি সঠিক সময় কাজে লাগাই, ওই অকারণে ভেবে মাথা খারাপ করতে চাই না। আহা, রাজসভার চাকরিটা তো তোমাদের পেশা। এই পেশার বাইরে তোমরা কে কি করতে পারবে? দেখুন মহারাজ, আমি তো ভেবেই দেখেছি যে যদি রাজসভার চাকরি না থাকতো, তাহলে আমি ব্যবসা করতাম। আমি মহারাজ যদি বিজ্ঞানী না হতাম, তাহলে শিক্ষা দান করতাম। আমি তো ছবি আঁকতাম, কলম না থাকলে আমি তুলি ধরবো। আমি কামারশালায় কাজ করতাম। আমার তো ছোটবেলায় মূর্তি বানানোর শখ ছিল, আমি মৃৎশিল্পের কাজ করতাম। কি গোপাল, এবার তুমি বলো। সবাই তো কিছু না কিছু বিকল্প ভাবনা চিন্তা করে রেখেছে। দেখুন মহারাজ, অনেক ভেবে দেখলাম আমার কাজ তো ভাড়ামো, তাই আমি লোক হাসিয়েই পয়সা রোজগার করব। আর বিশেষ কোনো গুণ তো আমার মধ্যে খুঁজে পাচ্ছি না মহারাজ। বেশ, আমি একটা ছোট্ট পরীক্ষা নেব। আজকের পর থেকে আগামী 7 দিন, আর এই 7 দিন তোমরা তোমাদের যা মন চায় সেটা করে রোজগার করবে। আমি তো খেতে ভালোবাসি। তাহলে খাবে। গোপাল হয় মুখ খুলে থাকে, নইলে চোখ বন্ধ করে। ও শুধু দুটো কাজই ভালো করতে পারে। আর 7ম দিনের শেষে বিচার হবে
কে কত রোজগার করেছে। যার রোজগার সবচেয়ে বেশি হবে তাকে আমি দেব 100 মোহর উপহার। আর মহারাজ, যে সবচেয়ে কম রোজগার করবে তার বেতন থেকে আগামী 10 মাস 10 মোহর করে কাটা হবে। কি রাজি তো? রাজি রাজি। আমি জানি যে গোপাল ফুটো করিও রোজগার করতে পারবে না, তাই গোপালই হারবে। বেশ, আর যদি অন্য কেউ হারে? তাহলে আমি নিজের বেতন থেকে তাকে আগামী 10 মাস 10 মোহর করে দেব। ব্যাস, এবার তোমরা কাজে লেগে পড়ো। এ কি গিন্নি, আজকেও নিরামিষ? হ্যাঁ, আজকেও নিরামিষ খেতে হয়। হ্যাঁ, রোজই তো কিছু না কিছু একটা লেগে আছে তোমার। আমাদের পুরো শরীরটাই তো আমিষ। হ্যাঁ, তাহলে আমিষ খেতে বাধা কিসের বলো দেখি? বেশি তর্ক করতে হবে না বাপু, তা তোমাকে ডিম বানিয়ে দেবো। হ্যাঁ, না, আমি মানুষই। ঠিক আছে গিন্নি। আরে তোমাকে ডিম বানাবো বলেছি নাকি? আমি বললাম তোমার জন্য ডিম বানিয়ে দেবো। জন্যটা তো বলনি তখন। আরে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এখন কদিন শুধু খাবো আর ঘুমাবো। 7 দিন ছুটি। ছুটি মানে? সেসব পরে বলবো গিন্নি। যাও গিয়ে ডিম সেদ্ধ বসাও। আরে করছোটা কি? বাড়িতে যা মোহর আছে সব তুলে কোথায় নিয়ে যাচ্ছ? আড়ত বাজারে। কেন কেন? তুমি আড়তে গিয়ে কি করবে? আড়তটাই কিনে নেব। কেন? তাহলে খোলা বাজারের সব ব্যবসায়ী আমার কাছে আসতে বাধ্য হবে, আর আমি ভালো মুনাফা রেখে সব বিক্রি করব। এ কি? রাজবাড়ির সুখে চাকরি ছেড়ে দিলে নাকি? না না না, এখন 1 সপ্তাহ ব্যবসা করে মহারাজের কাছে আমার যোগ্যতা প্রমাণ করব। সব পরে বুঝিয়ে বলবো। হ্যাঁ, আমি আপনাকে সব শিখিয়ে দেব। তাহলে ভাই ওই আগামীকাল সকাল থেকে কাজে লেগে পড়বো, কেমন? তাহলে বুঝতে পারলেন তো যে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, কবিতা লেখা যেমন আমার পেশা, তেমনি চিত্রশিল্প আমার নেশা। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আশা করি খুব সুন্দর ছবি আঁকবেন। আপনি 1 সপ্তাহ পর এই মন্দির চিনতেই পারবেন না। এই নিন আপনার জন্য 50 মোহর অগ্রিম। মন্দিরের চিত্রকলা শেষ হয়ে গেলে আরো 50 মোহর দেব, ঠিক আছে? বেশ। এই হাত চালা, হাত চালা। হাত পা সবই তো চালাচ্ছি মন্ত্রী মশাই। আপনি এত শাকসবজি আনাজ দিয়ে করবেনটা কি? আমি এখন 7 দিন কৃষ্ণনগরের বাজার নিয়ন্ত্রণ করব, তাই সব জিনিসপত্র আড়ত থেকে আমি নিজেই কিনে নিয়েছি। এবার সাধারণ বাজারের দোকানদাররা আপনার কাছে আসবে। কাল সকাল থেকে শুধু মোহর গুনবো। আরে এত বেলা হয়ে গেল, আর কত পড়ে পড়ে তুমি ঘুমোবে? এত লম্বা ছুটি পেয়েছি, এখন তো বিশ্রাম নিতেই হবে গিন্নি। কিন্তু পুকুর ঘাটে গিয়ে তো আমি অন্য কথা শুনলাম। তুমি আবার কি শুনেছো? তোমাদের মহারাজ নাকি বলেছেন আগামী 1 সপ্তাহ তোমরা সকল সভাসদেরা নিজের ইচ্ছে মতো কাজ করে রোজগার করব। আমার কাজ তো ভাড়ামো করা, তাই ভাড়ামোর সুযোগ এলে সেটাই করব। কিন্তু যদি সুযোগ না আসে, তাছাড়া যার রোজগার সবচেয়ে কম হবে তার তো বেতন থেকে 100 মোহর কাটা হবে গো। এই খবরও পেয়ে গেছো? বাবা, পুকুর ঘাট না পরনিন্দা পরচর্চা কেন্দ্র? হ্যাঁ, ওসব বাজে কথা বাদ দিয়ে কোনো কাজ শুরু করো, কাজ শুরু করো। এরকম গা এলিয়ে শুয়ে থাকলে ভগবান এসে তোমাকে পয়সা দিয়ে যাবে না গো। গোপাল দাদা, ও গোপাল দাদা,
বলছি গোপাল দাদা, কি খবর গো? এই তো গতকাল তোমার সাথে কথা হলো, আজ একেবারে বাড়িতেই চলে এসেছো। তোমার যা হালচাল তাতে তো মনে হচ্ছে ওই কদিন পরে বাড়িটা আমারই হবে। আর সেই আশাতেই বসে থাকো। এই ভোলাময়রা এসেছে কেন গো? এসব কি বলছে? মা ঠাকুরুন, আপনার কাছে আর কি লুকাবো? বহুদিন আগে গোপাল দাদা আমার কাছে 50 মোহর ধার নিয়েছিল। সেই ধারের থেকে 5 মোহরা এখনো আমাকে শোধ করেনি। সে কি? হ্যাঁ, শর্ত অনুযায়ী যদি গোপাল দাদা আগামী ওই 6 দিনের মধ্যে ধার না শোধ করতে পারে, তাহলে এই বাড়ি আমার হয়ে যাবে। তুমি আমাকে এত বড় কথা লুকিয়ে রেখেছো? না, আমি বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি আর কি। এবার আপনি দেখুন গিন্দিমা কি করবেন। ভিটে মাটি ছেড়ে কোথায় গিয়ে উঠবেন দেখুন। কি গো, এতেও তোমার হুঁশ হয় না? ধুর, এই অযথা চিন্তা করো না তো, কিছু না কিছু একটা হয়ে যাবে। বাহ বাহ বাহ, পণ্ডিত মশাই, আপনি তো এর মধ্যেই কাজ শিখে গেছেন। আমি তো ছোট থেকেই মাটির পুতুল বানাতে ভালোবাসতাম। বিভিন্ন দেবদেবীর মূর্তি নিজেই বানাতাম, তারপর পুজো করতাম। আমার পরম সৌভাগ্য, আপনার মতন পণ্ডিত মানুষ আমার কুমোর শালায় কাজ করছেন। কোনো কাজই তো ছোট নয়। সত্যি সভাকবি মশাই, আপনার তুলিতে জাদু আছে। কি সুন্দর কারুকার্য। সবই আমার মা বাবার দান। আমার বাবা খুব বড় চিত্রশিল্পী ছিলেন, উনি হাতে ধরে আমাকে ছবি আঁকা শিখিয়েছেন। বাহ বাহ বাবা। এই যে পুটি, আজকে তো একটা মজার জিনিস শেখাবো। কি জিনিস? নয়ের নামটা তো তোরা পড়েছিস, হ্যাঁ, বল তো। 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36। ঠিক আছে ঠিক আছে, এবার থাম। পুরো মুখস্থ। সে তো বুঝতেই পারছি। এবার মজার জিনিসটা দেখ। 9 কে 9, 9 দুগুণে 18, 18 মানে কি? 1 10 8। হ্যাঁ, এবার 1-এর সাথে 8 যোগ কর, কত হয়? 9 3 9 কত? 27। 2-এর সাথে 7 যোগ করলে কত হয়? 9 36-এর 3-এর সঙ্গে 6 জুড়লে 9। আরে বাস, দারুণ তো। হ্যাঁ, হ্যাঁ। সত্যি বিজ্ঞানী মশাই, আপনি কি সুন্দরভাবে পড়া বোঝান। এটা তো আমার নেশা। বলছি, তুমি তো দিব্যি বাড়িতে বসেই আছো, কিছুই তো করছো না। সত্যি বলো তো, তুমি ভাড়া মোছাড়া আর কি কিছু করতে পারো? এই এই, আদেশ করতে পারি। গেনি, একটু তরকারি দাও তো, জলের ঘটিটা দাও না। যত সব। আচ্ছা, সত্যি তো ভাঁড় না হলে আমি কি হতাম? আমি কুমোর হতাম। মাটির কাজ শুনেছি খুব সোজা, যাই কুমোর পাড়া যাই। আমার কি সৌভাগ্য, রাজসভার দুজন সভাসদ আমার সঙ্গে কাজ করছে। আচ্ছা, এইভাবে ঘোরাবো? এই যা, হলো না হলো না। এটা কি মুড়ির মোয়া নাকি? দাও, আমাকে করতে দাও, তুমি অন্য কিছু করো। বলো গোপাল দাদা, কি দেবো? মুড়ির মোয়া, তিলের নাড়ু? আমি কিনবো না গো, বানাবো। হ্যাঁ, কি বানাবে? ওই মুড়ির মোয়া, কদিনের জন্য আমার একটা কাজ দরকার, বুঝলে? তা বেশ, তাহলে এসো, এই পিছনেই আমার কারখানা, গুড় মুড়ি সব রাখা আছে, বানাও। এই দেখো, এই যে গুড়ের হাঁড়ি আর ওই যে মুড়ির বস্তা, এবারে বানাও। বেশ, আমি তবে সামনে দোকানটা সামলাই। কিসের আওয়াজ হলো? আরে আরে আরে, এ কি করলে গোপাল দাদা? আর বলো না,
ওই গুড়টা ঢালতে গিয়ে হাঁড়িটা হাত ফসকে পড়ে গেল। এই তুমি যাও তো, তোমাকে কিচ্ছু করতে হবে না, যত সব বিপদ বাড়ানো। তোমার দ্বারা কিছুই হবে না। হ্যাঁ, সত্যি তো, আমার দ্বারা যে কিছুই হবে না গিন্নি। তাহলে তুমি করবেটা কি? এমন করে বলো না গিন্নি, সবারই খারাপ সময় যায়। আর খারাপ ভালো, যে সামান্য মুড়ির মোয়া বানাতে পারে না তার মুখে এসব মানায় না, মানায় না। এদিকে বাজারে সবজির দাম হু হু করে বেড়ে গেছে। তাই নাকি? বলি তুমি জানবে কি করে? কদিন তো শুয়ে বসে আছো, আমি তো বাজার দোকান করি। মন্ত্রী মশাই এখন আড়ত সামলাচ্ছেন আর সাধারণ বিক্রেতাদের চড়া দামে বিক্রি করছেন। হ্যাঁ, ও বেটা জীবনে শোধরাবে না। উনি তো তাও ছলে বলে রোজগার করছেন গো। আর তাছাড়া অনেকে পথে গান শুনিয়েও রোজগার করেন, সেটাও তো তুমি পারবে না। হ্যাঁ, এই তো পেয়েছি। 6 দিনের মাথায় তো রাজসভায় একটা বৈঠক হবে, সেদিনই আসল মজা জমবে। কিসের মজা গো? হ্যাঁ, সেটা সেদিনই বুঝতে পারবে। তারপর বলো, আজ তো ষষ্ঠ দিন, আজ অবধি তোমরা কে কত কত রোজগার করেছো? মহারাজ, আমি এখনো অবধি 200 মোহর। বাহ বাহ বাহ! আমি মহারাজ 15 মোহর। আমি 5 মোহর। বিভিন্ন বাড়িতে বাচ্চাদের পড়াচ্ছি, শিক্ষাদান করছি দিনরাত। সেনাপতি, আমি 10 মোহর পেয়েছি, আরো পাবো। আমি 50 মোহর অগ্রিম পেয়েছি, আরো পাবো আগামীকাল। বাহ বাহ বাহ! সবাই তো ভালোই রোজগার করেছো। আর গোপাল, তুমি বলো। মহারাজ, আমি এখনো অবধি কোনো রোজগার শুরু করিনি। আমি আগেই বলেছিলাম গোপাল একটা কানা করিও রোজগার করতে পারবে না। আসলে মহারাজ, আমি আজ সকালেই আমার প্রতিভা খুঁজে পেলাম। তোমার আবার কি প্রতিভা? আমি ভালো গান গাইতে পারি মহারাজ। আমার ছোট্টবেলার ইচ্ছে ছিল আমি রুদ্ধদ্বার সভা করব, গান গাইব, আর দর্শক বা শ্রোতারা আমার গান শুনে আমাকে পয়সা দেবে। বাহ বাহ বাহ! তা শোনালে না কেন? আমি চাই আপনারা সবাই আমার বাড়িতে আসুন, আমার গান শুনুন। এই না 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 না, তোমার গান শুনে অর্থ ব্যয় করতে পারবো না গোপাল। যদি শোনাতে হয় তো বিনামূল্যে শোনাও। তুমি ভেবেছো কায়দা করে গান শুনিয়ে রোজগার করবে? সেসব চালাকি কিন্তু চলবে না। না মহারাজ, আমার গান শুনতে আসার জন্য একটা কানা করিও খরচ করতে হবে না। আমি বিনা পারিশ্রমিকে গান শোনাবো। বেশ, তাহলে কবে শোনাবে বলো? এখনই চলুন, শুভস্য শীঘ্রম। আবার যেতে হবে কেন? এখনই শোনাও। আমার আবার নিজের বাড়ি ছাড়া প্রতিভা বিকশিত হয় না। বেশ তো, এই কদিন টানা কাজ করেছি, তোমার গান শুনে মনটা যদি ফুরফুরে হয়ে যায় ভালো তো। চলো গোপাল। আসুন আসুন, সবাই ভিতরে আসুন, আসন পাতা আছে, সবাই বসুন। নাও, এবার গান শুরু করো। দাঁড়ান মহারাজ, আমার গান আমি বাইরের লোককে শোনাতে চাই না। কু কু বাবা, আবার কোকিলের মতন আওয়াজ করছে। কু। নাও নাও, শুরু করো। ওরে বাবা রে বাবা! আরে এত চিৎকার করছো কেন? থামো থামো থামো! এটা ভালো লাগছে না, অন্য গান শোনাচ্ছি তাহলে। আকাশে মেঘে বাতাসে বায়ু, জ্যোতিষী বলেছে আমার 100 বছর আয়ু। আরে থামো থামো, আরে কান ঝালাপালা হয়ে গেল। না, থামতে আমি পারবো না, গান শুনতেই হবে। ওরে ওরে বাবা রে বাবা, এই কানে তালা লেগে গেল, আমি পালাই।
পালাতে পারবেন না, বাইরেও তালা দেওয়া আছে। বাইরে তালা খুলতে বলো। বাইরে বেরোতে হলে প্রত্যেককে 100 মোহর দিতে হবে। আমরা তো আগেই বলে দিয়েছি তোমার গান শোনার জন্য কোনো পয়সা দিতে পারবো না। এটা তো গান শোনার জন্য নয়, বাইরে যাওয়ার জন্য। আমার গান শুনতে আসার জন্য কোনো অর্থ লাগে না, গান শুনে বাইরে বেরোতে গেলে অর্থ লাগবে। জনপ্রতি 100 মোহর মাত্র। কি জ্বালাতন! হয় দিন, নইলে আবার শুরু করছি। থামো থামো। আপনারা কি সবাই দেবেন না এখানেই থাকবেন? এই আমার কাছে এখন 50 মতন মোহর আছে। আমার কাছে 5 মোহর আছে। সে আমি লোক পাঠাচ্ছি আপনাদের সবার বাড়িতে, পুরো অর্থ পাবো, তারপর সবাইকে ছাড়বো। আচ্ছা, এটা কি ঠিক করলে গোপাল? দেখুন মহারাজ, আমি কথা নিয়ে খেলি। সব সভাসদেরা 6 দিন খেটে যা না রোজগার করেছে, আমি শুধু বুদ্ধির জোরে আর ভাড়ামো করে ঘন্টা খানিকের মধ্যে তার থেকে বেশি রোজগার করে নিলাম। যদিও এখনো একদিন সময় আছে। সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। মন্ত্রী মশাই, যে সবচেয়ে কম রোজগার করবে আপনাকে কিন্তু তাকে আগামী 10 মাস 10 মোহর করে দিতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ, এরকমই তো তুমি মুখ বড় করে বলেছিলে। গিন্নি কই গো, ভোলাকে ডেকে আনো, ওর ধার আজকেই শোধ করে দেব। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, আমরাও যাচ্ছি। গোপাল, কালকে রাজসভায় এসে তোমার পুরস্কারের অর্থটাও নিয়ে যেও। সে তো নিশ্চয়ই। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। কি হয়েছে মন্ত্রী মশাই, সকাল সকাল আপনারা তো মুখ ভারী কেন? আরে আর বলিস না, আগে রাজসভায় অনেকেই ছিল যারা আমার হয়ে কথা বলতো, কিন্তু ইদানিং সবাই কেমন বদলে গেছে। সবাই গোপালের হয়ে কথা বলছে, তাই তো? একদমই তাই। আর না বললেও কেউ গোপালের বিরুদ্ধে কথা বলে না। কি মন্ত্রী মশাই, আজকাল তো আমার কথা আর মনেই পড়ে না, ভুলে গেছেন নাকি? আরে না না ভগবান, তুমি হলে আমার তুরুপের তাস। ঠিক সময়ে ঠিক সুযোগ এলে তোমাকেই ডাকবো। একটু দেখবেন। হ্যাঁ, আরে নিশ্চয়ই নিশ্চয়ই। এই চলি রে, আবার রাজসভায় যেতে হবে। আচ্ছা, তোমরা বলো তো, আমাদের রাজ্যের সার্বিক উন্নতির জন্য সবার আগে কি দরকার? মহারাজ, আমি বলবো। বলো গোপাল। সততা আর শিক্ষা, এই দুটো জিনিস মানুষের মধ্যে থাকলে রাজ্যের উন্নতি কেউ আটকাতে পারবে না মহারাজ। একদম ঠিক বলেছ পণ্ডিত, তুমি তো শিক্ষার কাণ্ডারি। তুমি কি বলতে চাও এই ব্যাপারে? মানে কিভাবে শিক্ষার আরো উন্নতি করা যায়? মহারাজ, আমি তো মনে করি পুঁথিগত শিক্ষাই শুধু শিক্ষা নয়, মানুষের ভেতরে যে পূর্ণতা আছে সেটাকে ফুটিয়ে তোলার নামই হলো শিক্ষা। যেমন কেউ যদি খেলতে ভালোবাসে সে খেলোয়াড় হবে, গান করতে ভালোবাসলে সে গায়ক বা গায়িকা হবে। আমি প্রত্যেকের মধ্যে লুকিয়ে থাকা এই বিশেষ বিষয়গুলিকে তুলে ধরার জন্য কিছু করতে চাই। তা এটা করার জন্য কি দরকার? প্রথমত অর্থের প্রয়োজন। আমাদের আরো অনেক টুল খুলতে হবে, সেখানে এক একটা জায়গায় এক এক রকমের শিক্ষা প্রদান করা হবে। এটা ভালো প্রস্তাব। আমাদের রাজ্যে গায়ক, নৃত্যশিল্পী, অঙ্কন শিল্পী, খেলোয়াড় সব তৈরি হবে। দেশ বিদেশে রাজ্যের নাম উজ্জ্বল হবে। মহারাজ, একদম এসব উল্টো পাল্টা খরচ করবেন না। কেন কেন? মহারাজ, রাজকোষে প্রথমত বেশি অর্থ নেই, যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে। তাই আমাদের উচিত প্রথমে এসব না করে কামান, গোলা বারুদ, ঢাল, তরোয়াল এসব কেনা। ঠিকই বলেছ। কদিন ধরেই শুনছিলাম সীমান্তবর্তী এলাকায় ইংরেজ সেনারা নাকি ঘুরঘুর করছিল। পণ্ডিত মশাই, আপনার এই সব পাণ্ডিত্য অন্য জায়গায় ফলাবেন কেমন? এসব করে লাভের লাভ কিচ্ছু নেই। কাউকে যদি ইংরেজরা গুলি করে সে কি গান শোনাবে? হ্যাঁ, মন্ত্রীর কথায় যুক্তি আছে। মহারাজ, আপনি বরং পণ্ডিত মশাইকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে দিন। পণ্ডিত মশাইয়ের মাথার একটু বিশ্রাম দরকার। হ্যাঁ পণ্ডিত,
তুমি বরং দিন 15 জন্য তীর্থে ঘুরে এসো। যথা আজ্ঞা মহারাজ। শোনো ভগবান, সকালেই তুমি কাজের কথা বলছিলে, আমি এমন ছক কষেছি কালকে থেকেই তোমার জন্য একটা ভালো বেতনের কাজ জোগাড় করে দেব। শুধু যা বেতন পাবে তার অর্ধেক আমাকে দিতে হবে, কেমন? রাজি রাজি। কি কাজ বলুন? শোনো, বাহ বাহ, দারুণ দারুণ, হয়ে যাবে কাজ। এই সকাল সকাল রাস্তায় ঘুরঘুর করছিস কেন? হ্যাঁ, পড়াশুনো কি শিখেই তুলে দিয়েছিস? পণ্ডিত মশাই তীর্থে গেছেন, এখন আমাদের ছুটি। দুপুর বেলা ভাত, রাতের বেলা রুটি। মহারাজ, গতকাল পণ্ডিতকে ছুটি দিলেন আর আজ পাঠশালার সব ছাত্রছাত্রী সকাল থেকে ঘুরঘুর করছে। এ কি, তাহলে তো মুশকিল। মুশকিল আসান করার রাস্তা আমার কাছে আছে মহারাজ। আমার সন্ধানে এমন একজন পণ্ডিত আছেন যিনি বহু ভাষাবিদ, অনেক পাণ্ডিত্য, দেশ বিদেশে শিক্ষাদান করেছেন। কিন্তু তাকে আমরা পাবো কোথায়? তিনি কৃষ্ণনগরে ঘুরতে এসেছেন, শুধু ওনাকে বেতনটা একটু বেশি দিতে হবে, এবং তিনি এই রাজ্যের যে কোনো মানুষের চেয়ে বেশি শিক্ষিত, তার পড়ানোর ধরনই আলাদা। সে কোথায়? আমি তাই ওনাকে আজকে রাজসভায় আসতে বলেছি। মহারাজ, আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। দেখুন মহারাজ, বলতে না বলতেই হাজির। ওনাকে ভিতরে আসতে বলুন। আচ্ছা মহারাজ। প্রণাম কৃষ্ণচন্দ্র, আমাকে আপনার মন্ত্রী ডেকেছেন, তাই এলাম। মন্ত্রীর সাথে কথা হয়েছে আমাদের রাজ্যের শিক্ষার উন্নতির ব্যাপারে। আমাদের মানে? আপনি কি এই রাজ্যের? আমি এখন এই রাজ্যে আছি তো, তাই আমাদের রাজ্য বললাম। উনি সবাইকে আপন করে নেন। যাই হোক, তোমার শিক্ষার উন্নতির ব্যাপারে কি মতামত? মহারাজ, আমি এই রাজ্যের বিভিন্ন মোড়ের মাথায় টোল খুলতে চাই। তার জন্য অনেক অর্থের প্রয়োজন। তাতে কি উপকার হবে? ছাত্রদের জন্য তো নির্দিষ্ট পাঠশালা আছে। যখন শত্রুরা আক্রমণ করতে আসবে তখন তারা দেখবে রাস্তার মোড়ে মোড়ে টোল, মোড়ে মোড়ে টোল। তারা বুঝতে পারবে এখানে সবাই শিক্ষিত। আর শিক্ষিত লোককে ক্ষমতার অধীনে রাখা কঠিন, যুদ্ধে জিতলেও শাসন করা মুশকিল। কারণ অশিক্ষিতকে বোকা বানানো সহজ, কিন্তু শিক্ষিতকে বোকা বানানো কঠিন। নতুন পণ্ডিত একদম ঠিক কথা বলেছে। কোনো বাইরের রাজা বা শত্রু আক্রমণ করার আগে 5 বার ভাববে। এই সেরেছে। গতকালই মন্ত্রী বলছিল শিক্ষার দরকার নেই, অস্ত্র কিনুন, আর আজকেই শিক্ষার পক্ষে কথা বলছে। ব্যাপারটা কেমন সন্দেহজনক, নজর রাখতে হচ্ছে। বেশ, আমি তোমার এই শিক্ষা সম্প্রসারণের প্রস্তাবে রাজি। মন্ত্রী, তুমি এই প্রকল্প দেখভাল করবে। আচ্ছা, কত খরচ হতে পারে একটা হিসেব করে আমাকে জানিও, আমি দিয়ে দেব। আচ্ছা মহারাজ, আপাতত 500 মোহর দিয়ে রাখুন, পরে যা লাগবে বলে দেব। উফ, সকালে এক পত্তন বাজার, বিকেলে এক পত্তন বাজার, আর পারি না। আরে হাত চালাও, হাত চালাও। বাবা, কাজ শুরু হয়ে গেল। হ্যাঁ, আর ছাত্রদের পাঠশালার কাছে যেতে হবে না। পাঠশালা ছাত্রদের বাড়ির কাছে চলে আসছে। যেখানে সেখানে পাঠশালা। এই তো যেখানে সেখানে শিক্ষা। ঠিক বলেছো। আজ থেকে আমি আর নতুন পণ্ডিত চালু করছি। ধরো শিক্ষা, মারো পেরে। শিক্ষাকে ছাত্রছাত্রীদের মধ্যে গেঁথে দিতে হবে। এতদিন জানতাম ধরতক্তা মার পেরে, এখন বদলে যাবে। কিন্তু একটা পণ্ডিত এতগুলো পাঠশালা একা সামলাবে কি করে? খেপে খেপে, মানে সকাল 6টা থেকে 7টা একটা জায়গায়, পরে 7:30 থেকে 8:30 আরেকটা, এইভাবে বিভিন্ন জায়গায় পণ্ডিত ঘুরে ঘুরে শিক্ষাদান করবেন। না, ব্যাপারটার উপরে মহারাজকে নজর রাখতে বলতে হবে। মহারাজ, আমার মনে হয় এই পাঠশালায় আগামীকাল থেকে কেমন পড়াশোনা শুরু হবে, আপনার সেদিকে একটু নজর রাখা উচিত। হ্যাঁ, দেখি
আগামীকাল সকাল সকাল বিভিন্ন পাঠশালায় গিয়ে নজর রাখবো। আর হ্যাঁ, আমাকে নতুন পণ্ডিত একটা তালিকা দিয়েছে, কোন পাঠশালায় কখন পড়াবে সেটার তালিকা। আমিও যাব আপনার সাথে। চামের কাটা মজুমদার ধে এলো দামোদর, দামোদরের হাঁড়ি কুড়ি, দুয়ারে বসে চাল কুড়ি। দেখি কুটি, তোরা এই কিরমিকির খেলছিস? নতুন পণ্ডিত কোথায়? উনি তো এই মাত্র দক্ষিণের পাঠশালায় গেলেন। ন্যাপলা আর গুলটে আজ থেকে ওখানেই গেছে, ওদের দুজনের বাড়ি কাছাকাছি তো তাই। আচ্ছা চলো তো গোপাল, দক্ষিণেই গিয়ে দেখি। দেখি এখানেও তো নতুন পণ্ডিত নেই। নতুন পণ্ডিত মশাই আমাদের একের নামটা মুখস্থ করতে দিয়ে চলে গেলেন। একের নামটা? এসব কি হচ্ছে? শিক্ষার নামে অর্থের জলাঞ্জলি মহারাজ। না, আজই রাজসভায় এর বিচার হবে। মন্ত্রী, আমি যা দেখলাম তাতে শিক্ষা তো কদিন পরে লাটে উঠবে। আমার এক ভাগ্নি তো আজ পাঠশালায় গিয়ে লুকোচুরি খেলেছে। নামমাত্র পড়াশোনা আর বাকি সময় খেলা, এভাবেই বয়ে গেল বেলা। মন্ত্রী, এই তোমার নতুন পণ্ডিতের দৌড়। মহারাজ, একজনের পক্ষে এতগুলো পাঠশালায় শিক্ষাদান তো সম্ভব নয়। তার জন্য তো আরো পণ্ডিতের প্রয়োজন, আর তার জন্য চাই আরো অর্থ। আবার অর্থ? শুধু মহারাজের অতিরিক্ত অর্থ খরচ হবে বলে আমি আগে এই প্রস্তাবটা রাখিনি। বেশ, তা আর পণ্ডিত কোথায় পাবে? আমাদের নতুন পণ্ডিতের কাছে অনেক পণ্ডিতের সন্ধান আছে। উনি একটা হাঁক মারলেই সব চলে আসবে। বেশ, তাহলে তাই ব্যবস্থা করো। এভাবে শিক্ষার অবনতি আমি চোখে দেখতে পারবো না। আরো 300 মোহর লাগবে। পেয়ে যাবে। এ তো দিনে দুপুরে ডাকাতি। ব্যাপারটা ধরতে হবে, কিছু একটা ঘোট তো আছেই। আর নতুন পণ্ডিতদের যদি কোথাও একটু থাকা খাওয়ার ব্যবস্থা করা যায় তাহলে ভালোই হয়। রাজবাড়ির অতিথিশালা তো আছেই, ওখানেই না হয় ব্যবস্থা করে দেব। শোন বটা ঘটা আর কেলে পচা, তোদের এইবার এই ভগবানের মতন শিক্ষাদান করতে হবে। আরে আমি তো শিক্ষা বানানই জানি না। সে না জানলেও হবে, শুধু দাড়ি গোঁফ লাগিয়ে নকল পণ্ডিত সেজে কালকে থেকে পাঠশালায় যেতে হবে। কাকে কোথায় যেতে হবে সব আমি বুঝিয়ে দেব। আচ্ছা, আচ্ছা বল তো, গতকাল তোদের বাড়িতে কি কি রান্না হয়েছিল? ভাত, মসুর ডাল আর লাউ ঘন্ট। লাউ ঘন্টের মধ্যে চিংড়ি ছিল না। তা আজকে কি রান্না হবে? আজকে সকালে বাবা বাজার থেকে পাকা কাতলা এনেছে, কাতলা মাছের পাতলা করে ঝোল হবে। আর তোর? আমাদের আজ নিরামিষ, তাই কবজি ডুবিয়ে সবজি ভাতি খেতে হবে। বেশ। বল, আজকে তোরা কি কি শিখলি? আমি লাউ ঘন্ট, আমি সবজি ভাত, আমি কাতলা মাছ। কি বলছিস কি? আজকে তো পাঠশালায় এই সব আলোচনাই হয়েছে। এবারে ব্যাপারটা একেবারে সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। দাদু আমাদের আগের পণ্ডিত মশাই ভালো ছিলেন। উনি কোথায় চলে গেলেন? মন্ত্রী মশাই ছলে বলে কৌশলে ওনাকে তীর্থে পাঠিয়েছেন। না, এখন আমাকে মন্ত্রী মশাইয়ের উপরে নজর রাখতে হবে। পাঠশালায় পড়ানোর ব্যাপার তো বিকেলেই মিটে গেছে। রাজবাড়ির অতিথিশালায় না গিয়ে নতুন পণ্ডিত মশাইরা এদিকে আবার কোথায় যাচ্ছেন? সাথে মন্ত্রীও আছেন, ব্যাপারটা নজর রাখতে হবে। তাড়াতাড়ি চল। চলুন চলুন। এদিকে তো বটা ঘটার বাড়ি, এদিকে মন্ত্রী মশাই কোথায় যাচ্ছেন? তারপর তোমরা সবাইকে কি শিক্ষা দিলে? শিক্ষায়
সে আমাদের শিক্ষা নেই, চুরি করে দিন চলে, আমি কি করে শিক্ষা দেব? আরে ছাইপাশ দাড়ি গোঁফ থাকলে কি কুটকুট করে। তা বলেছিস বটা। আরে 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 করছিসটা কি? ভালো রোজগার পাতি কি তোদের সহ্য হচ্ছে না নাকি? ভগবানকে দেখ, সেই কবে থেকে দাড়ি গোঁফ লাগিয়ে পণ্ডিত মশাই সেজে আছেন। আমারও প্রথম দিন একটু সমস্যা হচ্ছিল, এখন সামলে নিয়েছি। আর আমাদের এই সব আলোচনা একদম করা উচিত না। বলছি মন্ত্রীমশাই, আমি কি শুধু এই পাঠশালাতেই পণ্ডিতের অভিনয় করব, নাকি রাজসভায় বসার সুযোগও পাবো? কালকেই এই ব্যাপারটা দেখছি। আগে তোমাকে রাজসভায় ঢোকাবো, তারপর এক এক করে বটা ঘটা কেলে পচা সব আমার দলের লোককে রাজসভায় ঢুকিয়ে নেব। আর রাজসভার বাকি সদস্যদের ফাঁকা করে দেবেন। একদম তাই। মহারাজ সহজ সরল মানুষ, এটাই একটা বড় সুবিধা। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি কদিন পরে ঠিক সময়ে একদম হাটে হাড়ি ভাঙবো। তাহলে মন্ত্রী, আর কোনো সমস্যা নেই তো? না না মহারাজ, এখন আর কোনো সমস্যা নেই। দেখবেন এই ধরশিক্ষা মারপের এক প্রকল্পের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। আমার তো মনে হয় একটু পাঠশালাতে বিজ্ঞান নিয়েও আলোচনা করা উচিত। হবে হবে, সব হবে। এখনো সব বাচ্চারা অজ্ঞান হয়ে আছে। আগে শিক্ষায় জ্ঞান ফিরুক, তারপরে না হয় বিজ্ঞান নিয়ে আলোচনা করবে। বিজ্ঞানী তো প্রস্তাবটা খারাপ রাখেনি। তুমি কি বেশি বোঝো? তাহলে তুমিই তো বিজ্ঞান শেখাতে পারো। আমি কবিরাজি শিক্ষা দান করতে পারবো। তোমার কবিরাজি শিখতে কেউ রাজি নয়, চুপ থাকো। দেখাই যাক না বাচ্চারা কেমন শিক্ষা লাভ করে। মহারাজ, বলছি কি, আমাদের পণ্ডিতের আসনটা তো ফাঁকাই পড়ে আছে। এখন যখন নতুন পণ্ডিত এসেই গেছেন, তাহলে ওই জায়গায় ওই তো বসতে পারে। কিন্তু পণ্ডিত তো তীর্থে গেছে, অবশ্য কদিন পরেই ফিরে আসবে। ও আসুক, তারপর না হয় আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব। পণ্ডিত মশাই না হয় এসে পুজো পাঠটাই করুক, কিন্তু রাজসভায় এরকম ফাঁকা থাকলে কেমন একটা লাগে। বেশ, তাহলে তাই হোক। কালকে থেকে নতুন পণ্ডিত আমাদের পুরনো পণ্ডিতের জায়গায় বসবে। এইভাবে রাজসভা ফাঁকা করে যেতে হবে, তাহলে একদিন সবাই আমার পক্ষেই কথা বলবে, আর শেষে রাজাকেই সরিয়ে দেব। মহারাজ, সর্বনাশ হচ্ছে চারিদিকে। চলুন চলুন, আমি পুরো বিষয়টা ধরে ফেলেছি। কি ধরে ফেলেছো? শিক্ষার নামে ষড়যন্ত্র চলছে মহারাজ। রাজসভায় চলুন, সব বলছি। আচ্ছা আচ্ছা, আসছি। হ্যাঁ বলো গোপাল, তুমি কি বলছিলে? শিক্ষার নামে ষড়যন্ত্র নাকি? মানে গোপাল মস্করা করছে নাকি? রাজ্যে দারুণ শিক্ষাদান চলছে। মহারাজ, আমি দেখে ফেলেছি আমাদের নতুন পণ্ডিত আসলে কোনো পণ্ডিত নন। ইনি আপনাকে, আমাদের সবাইকে বোকা বানাচ্ছেন। তাই নাকি? ডাকো দেখি নতুন পণ্ডিতকে। এই তো মহারাজ, আমি চলে এসেছি। এই তো, ইনি বদমাশি করছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলছে। এই বল, আসল কথাটা বল। কি বলবো, এসব ভাড়ামো বন্ধ করো গোপাল। না বললে আমি কিন্তু ধুতি খুলে দেব। এই এই আরে কি হচ্ছেটা কি? এই 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 সরো তো, সরো সরো। কি হলো? কি হলো? এই সেরেছে। গোপাল এসব কি বলছে? ভুল বকছে কেন? গোপাল, তোমার কি হলো গো? কি বলছো তুমি? আমার কাছে বৈদ্য, তুমি একটু দেখো তো গোপাল ঠিক আছে তো? এই যে নতুন পণ্ডিত, তুমি তো অনেক ভাষা জানো, তুমি বুঝতে পারছো? মহারাজ, আমি দেখছি গোপালের মনে হয় বিশ্রামের প্রয়োজন। এই এই, তোমরা কয়েকজন মিলে গোপালকে রাজবাড়ির অন্দর মহলে নিয়ে চলো। চলুন, আমি যাচ্ছি। গোপালের কি হলো? মাথায় লেগে গেল? ভাষা চলে গেল? সব এই নতুন পণ্ডিতের জন্য। মহারাজ, আমার মনে হচ্ছে গোপালের বাইরে থেকে কিছু হয়নি, ভিতর থেকে কিছু হয়েছে। নারী স্পন্দন
হৃদস্পন্দন সব ঠিক আছে। আমার বড় জবভ্রম। কিন্তু গোপাল কি ভাষা বলছে বোঝা যাচ্ছে না। নতুন পণ্ডিত, একবার চেষ্টা করে দেখো না। আমার কথা হয় না। এসব তো আমি কিছুই বুঝতে পারছি না মহারাজ। আপনি যে এত দেশ বিদেশে ঘুরেছেন, আপনি বুঝতে পারছেন না? এ আমার এখতিয়ারের বাইরে। তোমার বাকি পণ্ডিতদের নিয়ে আসো তো, যারা পাঠশালায় পড়ায়। আমি বুঝতে পারছি না, বটা ঘটা কেলে পচা কি বুঝবে? আমার বড় জবভ্রম। চপ করো ঘট, নল খব মরব। কিছুই তো বুঝতে পারছি না। রাজসভায় কাউকে না দেখতে পেয়ে এখানে এলাম। ওই তো আমাদের পুরনো পণ্ডিত চলে এসেছে। শুনলাম গোপালের নাকি কি হয়েছে। এই পণ্ডিত, তুমি দেখো তো গোপালের নতুন ভাষা উদ্ধার করতে পারো কিনা। কি গোপাল, তুমি কি ভাষায় কথা বলছো? আমার মতর ভাষা কথা বলো। ওই দেখো আবার কি সব বলছে। আমো বোঝো তো পড়ছো, সবরও শত মস্করা করছো। তমো ঠক ধরছ। হ্যাঁ, এই পণ্ডিত, এটা কি ভাষা? ঘাবড়াবেন না মহারাজ, এটা পাতি বাংলা ভাষা। বাংলা ভাষা? গোপাল শুধু আকার ইকার উকার আর বেশিরভাগ স্বরবর্ণ বাদ দিয়ে কথা বলছে। মানে গোপাল তম কছ কছ বলো। আমারও নাম গোপাল ভর। মহারাজ, গোপাল বলল আমার নাম গোপাল ভর। আমার অত বকনা মহারাজ। এর মধ্যে আকার ইকার উকার এসব বসিয়ে দেখুন তো কি হয়। আমার নাম গোপাল ভাঁড়। আমার নাম গোপাল ভাঁড়। অত, আমি অত, বকা বোকা, নই মহারাজ। মহারাজ, আমি অত বোকা নই মহারাজ। এই তো সুন্দর ধরে ফেলেছেন। কি কেমন দিলাম? দেখলে আমাদের রাজ্যে মন্ত্রী ধরে আনা পণ্ডিতের পাণ্ডিত্য। সব এক একটা গাধা। হ্যাঁ, এ কি ভগবান, বটা ঘটা কেলে পচা। মহারাজ, এখান থেকে কি বুঝতে পারলেন? কি? শিক্ষার বাইরেও অন্যভাবে সমস্যার কি করে সমাধান করা যায়, তাও শুধুমাত্র উপস্থিত বুদ্ধি দিয়ে, যেটা আমাদের রাজপণ্ডিতের আছে। তা তো দেখতেই পাচ্ছি। আর সেই জন্যই মন্ত্রী ওনাকে সরাতে চেয়েছিলেন, আর কিছুদিনের মধ্যে সব সভাসদদের সরিয়ে দিতেন। আমি সব মতলব শুনেছিলাম, আর এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আজকেই তো পণ্ডিতের তীর্থ থেকে ফিরে আসার কথা। তাই আজকে এই ছোট্ট নাটকটি করলাম। এবার মন্ত্রী আর এই 4 জন নকল পণ্ডিতকে আচ্ছা করে কারাগারে গিয়ে ধোলাই দাও। ধোলাই হলো ওনাদের জন্য উপযুক্ত এবং উচিত শিক্ষা। বাবা গো, ভুল হয়ে গেছে গো। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা